হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের পাওয়ার সেক্টর জব প্রিপারেশন কোর্সের আরো একটি ক্লাসে। তো আজকের এই মডিউলে আমরা দেখব তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের যে পরীক্ষাটা রিসেন্টলি হলো এবং যেটার এক্সাম টেকার ছিল বুয়েট, তার সলিউশন দেখব। এই ক্লাসটি আয়োজন করা হচ্ছে আমাদের 4 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। এরকম আরো ভিডিও পেতে এবং তোমাদের আহ, এই ধরনের প্রবলেমের সলিউশন পেতে তোমরা আমাদের ট্রিপলি কুইক জব প্রিপারেশন এই ফেসবুক গ্রুপটি ফলো করতে পারো। তো প্রথম যে প্রশ্নটা ছিল সেটা ছিল যে একটি সিরিজ সার্কিটে রেজিস্ট্যান্স 100, ঠিক আছে, 100 বলতে 100 ওহম, এবং ইন্ডাকটেন্স 0.223 হেনরি, ঠিক আছে। এবং আরো কিছু ডাটা দেওয়া আছে, বলা আছে যে এখানে ক্যাপাসিটেন্স ছিল কত, 53 মাইক্রোফ্যারাড, এবং ফ্রিকোয়েন্সি এত। সাপ্লাই ভোল্টেজ 250 ভোল্ট। নির্ণয় করা টোটাল কারেন্ট পাওয়ার ফ্যাক্টর যখন রেজোনেন্স হয় তখন ক্যাপাসিটরের মান কত, ঠিক আছে। এখানে তুমি খেয়াল করলে দেখবা এই সার্কিটটা আমরা যদি আঁকি, একটা রেজিস্ট্যান্স, একটা ইন্ডাকটেন্স, একটা ক্যাপাসিটেন্স, দুইটা সিরিজে একটা সার্কিট, ঠিক আছে। ভোল্টেজ কত আছে, 250 ভোল্ট সাপ্লাই দেওয়া আছে এবং 50 হার্টজ ফ্রিকোয়েন্সি। তো রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 100 ওহম, তাই না? তো আমার যে ইন্ডাকটেন্স এর মান দেওয়া আছে এত হেনরি, এই ইন্ডাকটেন্স এর মান থেকে আমি যদি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বের করতে চাই এক্সএল, ঠিক আছে, তাহলে আমরা কি জানি এক্সএল সমান 2 পাই এফএল, ঠিক আছে। এখানে যদি আমরা ফর্মুলাতে বসাই 2 পাই এফ, এফ কি ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্টজ, ঠিক আছে। এবং এল কত, এল প্রশ্নে দেওয়া আছে 0.223 হেনরি। তাহলে এখান থেকে আমরা এক্সএল এর মানটা পেয়ে গেলাম, ঠিক আছে। এবং এক্সএল এর মান পাওয়ার পরে আমাদের আরেকটা কি জিনিস এখানে লাগে দেখো, এক্সেল এর মান বের করার পরে এখানে তোমার লাগবে এক্সি, ঠিক আছে। এক্সি কত, এক্সি সমান আমরা জানি 1/2 পাই এফসি। একইভাবে মান বসে দিলাম, এফ এর মান 50 হার্টজ, সি এর মান প্রশ্নে দেওয়া আছে 53 মাইক্রোফ্যারাড, এক্সি পেয়ে গেল। তাহলে দেখো একটা সিরিজ আর এলসি সার্কিটের ইম্পিডেন্স কি হবে, জেড ইকুয়াল টু আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি। আমরা এই ফর্মুলাটাই লিখলাম, জেড ইকুয়াল টু আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি, ঠিক আছে। তো ভ্যালু বসে দিলাম, আর এর মান 100, জে অফ এক্সএল এর মান বসা দিয়েছি 173.73 মাইনাস এক্সি এর মান বসা দিয়েছি 61। এখান থেকে ক্যালকুলেট করে আমরা এটা পাইলাম, ঠিক আছে। এটা পাইছে একক কি হবে, এটা যেহেতু ইম্পিডেন্স, ইম্পিডেন্সের একক হবে ওহম, ঠিক আছে। এবং এরপরে আমরা যদি এই সার্কিটের কারেন্টটা বের করতে চাই, এই সার্কিটের কারেন্ট কি হবে, আই সমান ভি বাই জেড। তো দেখো এখানে প্রশ্নে বলা আছে বি হচ্ছে 250 ভোল্ট, কিন্তু বলা নাই এই ভোল্টেজটাকে আরএমএস ভোল্টেজ নাকি ম্যাক্সিমাম ভোল্টেজ। তো যেহেতু বলা নাই, আমরা এরকম ডাটা দেওয়া আছে, আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আরএমএস ভোল্টেজ। তো এইভাবে তোমরা যখন ম্যাথে ইউজ করবা ফর্মুলা, তখন জাস্ট একটু কমেন্ট করে নিবা শুরুতে যে কনসিডারিং দ্য গিভেন ভোল্টেজ এজ আরএমএস ভোল্টেজ। তাহলে আমরা 250 ভোল্টকে আরএমএস ধরে কারেন্টটা বের করতেছি। তাহলে কারেন্ট কি হবে, আই সমান ভি বাই জেড, বি হচ্ছে 250 ভোল্ট, জেড তো এখান থেকে পাইলাম, ডাটাটা এখানে বসা দিলাম, বসানোর পরে আমরা হিসাব করে এই ভ্যালুটা পেয়ে গেলাম, ঠিক আছে। তো দেখো ভোল্টেজ ছিল 250 ভোল্ট, কোনো অ্যাঙ্গেল না, মানে অ্যাঙ্গেল জিরো। আর কারেন্টের অ্যাঙ্গেল আসছে কি, নেগেটিভ একটা অ্যাঙ্গেল আসছে, তাই না? ভোল্টেজের চাইতে কারেন্টের অ্যাঙ্গেল যদি বেশি নেগেটিভ হয়, ঠিক আছে, তখন সার্কিটটাকে আমরা বলি ইন্ডাকটিভ সার্কিট, এবং ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার ফ্যাক্টর হয় ল্যাগিং, ঠিক আছে। অথবা এই ল্যাগিং বোঝার আরেকটা উপায় হচ্ছে, ইম্পিডেন্সের অ্যাঙ্গেল যদি পজিটিভ আসে তখন সেটাকেও আমরা ল্যাগিং সার্কিট বলতে পারি, তবে এটা না বলাই ভালো, ঠিক আছে। এর কারণ হচ্ছে ইম্পিডেন্সের অ্যাঙ্গেল দেখে তুমি যদি ল্যাগিং লিডিং বলো, অঙ্কটা ভুল হয়ে যেতে পারে। কারণ এই ভোল্টেজের যদি কখনো অ্যাঙ্গেল দেওয়া থাকে, মনে করো ভোল্টেজের এমন অ্যাঙ্গেল দিছে যে অ্যাঙ্গেলটা, এখানে যে অ্যাঙ্গেল দিল না, এর চাইতেও বড়, ঠিক আছে, দিল 250 ভোল্ট অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি, তাহলে কি 90 ডিগ্রি এটার চেয়ে বড় না? এই ক্যালকুলেশন করার পরে এখানে নেগেটিভ অ্যাঙ্গেল আসবে না। এই জন্য কখনো ইম্পিডেন্সের অ্যাঙ্গেল দেখে পাওয়ার ফ্যাক্টর বলবা না, ঠিক আছে। কারেন্টের অ্যাঙ্গেল দেখে বলবা, এটাই সেফ। তাহলে কারেন্টের অ্যাঙ্গেল কি আসলো, দেখো কারেন্টের অ্যাঙ্গেল চলে আসলো নেগেটিভ, এর জন্য এটার পাওয়ার ফ্যাক্টর কি হবে, ল্যাগিং, ঠিক আছে।
এবং আরেকটা জিনিস মনে রাখবা, এক্সেল আর এক্সসি এই দুইটা দেখেও পাওয়ার ফ্যাক্টর বলবা না কখনো। কারণ এক্সেল মনে করো এত ওহম আসছে, এক্সসি এত আসছে, এক্সেল বেশি। তা আমি যদি বলে দিই সার্কিটটা ইন্ডাকটিভ, এটা একটা এক্সটেন্ট পর্যন্ত সঠিক, কিন্তু যদি ভোল্টেজের অ্যাঙ্গেল দিয়ে প্যাঁচ দেয় তখন তোমার অঙ্ক ভুল হয়ে যাবে। এই জন্য কারেন্টের অ্যাঙ্গেল ছাড়া আর কোথাও দেখে আমরা পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করবো না। সবসময় ভোল্টেজের অ্যাঙ্গেল দেখবো, কারেন্টের অ্যাঙ্গেল দেখবো, এরপরে দেখবো কারেন্টের যে অ্যাঙ্গেলটা আসছে সেটা ভোল্টেজের চেয়ে নেগেটিভ কিনা। যদি হয় তাহলে মুখস্থ, সেটা ল্যাগিং। আর যদি উল্টাটা হয় তাহলে কারেন্টে কি হবে, লিডিং হবে। এখন ল্যাগিং লিডিং কেন বলতেছি, এর পরের লাইনে তোমার এটা কাজে লাগবে। এখন আমাদের পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে, তাই না? পাওয়ার ফ্যাক্টর সমান কি কস থিটা। কার থিটা? এই থিটাটা হচ্ছে ভোল্টেজের অ্যাঙ্গেল বিয়োগ কারেন্টের অ্যাঙ্গেল। তো ভোল্টেজের অ্যাঙ্গেল দেওয়া নাই, তার মানে 0 ডিগ্রি। তাহলে 0 মাইনাস মাইনাস 84.9, তাহলে কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে অ্যাঙ্গেল কত হবে, 84.9। তাহলে ভোল্টেজ আর কারেন্টের অ্যাঙ্গেলের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটাই হচ্ছে এই অ্যাঙ্গেল। আসলো এখান থেকে হিসাব করে তোমার তো এই ভ্যালুটা পাইলা 0.997, কিন্তু এই ভ্যালুটাতে কিন্তু ল্যাগিং লিডিং বলা নেই, দেখে বোঝা যাচ্ছে না। তাহলে কি হবে এটা, ওই যে একটু আগে তখন আমরা হিসাব কিতাব করে বললাম এই সার্কিটটা ল্যাগিং। এই জন্য পাওয়ার ফ্যাক্টর ভ্যালুর পাশে তোমার এভাবে লিখে দিতে হবে যে এটা হচ্ছে একটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের সার্কিট। তাহলে এটা তোমার একটা আনসার, এই কারেন্টের এটা একটা আনসার, টোটাল কারেন্ট গেল। এরপর তোমাকে বলছে যখন রেজোনেন্স হয় তখন ক্যাপাসিট্যান্সের মান কত। তা আমরা কি বলতেছি, এট রেজোনেন্স। রেজোনেন্স কখন হয়, আমরা জানি সার্কিটে রেজোনেন্স তখনই হয় যখন এক্সএল সমান এক্সি হয়, তাই না? তাহলে এখন তুমি কত ধরে অঙ্ক করবা, তুমি কি 173.73 কে কনস্ট্যান্ট ধরে এটার সাথে এক্সি কে মিলাবা, নাকি 60 ওহম কে কনস্ট্যান্ট ধরে এটার সাথে এক্সি কে মিলাবা? এটা প্রশ্ন করে বুঝতে হবে। এখানে বলা হচ্ছে যখন রেজোনেন্স হয় তখন ক্যাপাসিটরের মান কত। তার মানে হচ্ছে রেজোনেন্স যখন হইছে তখন ক্যাপাসিটরের মান কত, এর মানে হচ্ছে ইন্ডাক্টরের মান যেটা আছে সেটা ফিক্স। রেজোনেন্স করতে চাইলে ক্যাপাসিটরের মান কত বসাইতে হবে, এই ধরনের কথা তারা বলছে তোমার। তাইলে আমার এক্সেল এর মান কত, এক্সেল এর মান যেটা আছে ওইটাকে ফিক্স ধরে অঙ্কটা করতে হবে। তাইলে রেজোনেন্স অবস্থায় কি হয়, এক্সেল সমান এক্সি হয়। তাহলে আমি কি বললাম, এক্সি সমান কত হইতে হবে, তাইলে 173.73। ঠিক আছে, 173.73 হইতে হবে এক্সি সমান, তাইলেই রেজোনেন্স হবে। ঠিক আছে, তাহলে এক্সি সমান কি 1/2 পাই এফসি। এখানে অনেকে ভুল করে দিয়ে আসতে পারো যে তোমার এটা নিয়ে কনফিউশন লাগতে পারে যে এক্সি সমান কত হলে রেজোনেন্স। তুমি যদি এই 60 ধরেই অঙ্ক করো, এক্সি সমান এক্সেল সমান 60, এটা ধরে সি বাইর করো, তাহলে সি আবার ঘুরে ফিরে প্রশ্নে যেটা আছে ওইটাই চলে আসবে, 53 মাইক্রোফ্যারাড চলে আসবে। এই জন্য মাথায় রাখতে হবে। এখানে বলছে যখন রেজোনেন্স হয় তখন সি এর মান কত, এর মানে হচ্ছে রেজোনেন্স যখন হয়, ঠিক আছে। আর সিটা যেহেতু ফিক্স না, সিটা চেঞ্জ হয়ে যেতে পারে, তার মানে ফিক্স কে, ইন্ডাক্টরটা ফিক্স, এজন্য ইন্ডাক্টর ভ্যালু কে এক্সএল সমান এক্সি সমান এই কনস্ট্যান্ট ধরে এরপরে সি এর মান বের। তাহলে এক্সি এর ফর্মুলা বসাই দাও, এক্সি সমান কি 1/2 পাই এফসি। ঠিক আছে, এটা আমরা বসাইলাম। এখানে দেখো সব ভ্যালু আমি জানি, শুধু সি এর মানটা জানি না। পাই এর মানও জানি, এফ এর মানও জানি 50 হার্টজ। আর এদিকে তো ভ্যালু আছে, এখানে বাকি সব বসাই দিলে তোমার ক্যাপাসিটেন্সের মান চলে আসবে, যা আসে সেটা। এটা আসলে 18.32 মাইক্রোফ্যারাড চলে আসবে, এটাই তোমার অ্যান্সার। এরপরে দেখো, এরপরে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে টেলিকমিউনিকেশন থেকে। বলা হচ্ছে একটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি রেঞ্জ 500 থেকে 450, সরি 4500 হার্টজ হলে সিগন্যাল পাওয়ার এত ওয়াট। অর্থাৎ তুমি যে সিগন্যাল পাঠাচ্ছ ওই সিগন্যালের ভিতরে অনেকগুলো ফ্রিকোয়েন্সি আছে, ওই সিগন্যাল পাওয়ার হচ্ছে 0.2 ওয়াট, এবং এখানে যতটুকু নয়েজ আছে সেই নয়েজ ঢুকছে, এই নয়েজের পাওয়ার কত, 0.02 মিলি ওয়াট। তাহলে এসএনআর বাহির করো, তার মানে সিগন্যাল টু নয়েজ রেশিও বের করো। এরপরে বলছে ডিবি তে কত, মানে এসএনআর ডেসিবেলে কত। স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি এর দ্বিগুণ হলে ডাটা রেট কত, যদি কোয়ান্টাইজেশন লেভেল 256 হয়। অনেক কিছু চাইছে তোমার কাছে, তাই না? প্রথমে আমরা এসএনআর বাইর করি। এসএনআর মানে কি, সিগন্যাল পাওয়ার ডিভাইডেড বাই নয়েজ পাওয়ার। প্রশ্নে দেওয়া আছে দেখো, সিগন্যাল পাওয়ার 0.2 ওয়াট এবং নয়েজ পাওয়ার কত, 0.2 মিলিওয়াট।
তো মিলির জন্য আমরা 10⁻³ দিলাম। তো ক্যালকুলেট করে যেটা পেলাম এটাই হচ্ছে কি আমার এসএনআর। এটার কোনো এক পয়েন্ট এসএনআর, কারণ কি 0.2 এটা কি, এটা ওয়াট, আর 10⁻³ দেওয়ার পরে এটা ওয়াট হয়ে গেছে। ওয়াট ওয়াট কাটাকাটি গেলে কোনো একক আসে না। তাইলে এসএনআর কত তোমাকে বলছে না, তোমার অ্যান্সার এটা একটা হবে যে এসএনআর 10,000। এরপরে বলছে ডিবিতে কত। তো এসএনআর ডেসিবেলের ফর্মুলা কি, এসএনআর ডেসিবেলের ফর্মুলা হচ্ছে 10 log 10 সিগন্যাল বাই নয়েজ, মানে সিগন্যাল পাওয়ার বাই নয়েজ পাওয়ার। এটা তো আমরা পেয়ে গেছি 10,000। এটা এখানে বসে দাও, ক্যালকুলেটরে 10 log 10 এটা দাও, দেখবে 40 চলে আসবে। এটাই হচ্ছে তোমার ডেসিবেলে সিগন্যাল টু নয়েজ রেশিও। এটা তোমার আরেকটা অ্যান্সার। এরপর তোমাকে কি বলছে, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি নাইকুইস্ট ফ্রিকোয়েন্সির দ্বিগুণ হতে ডাটা রেট কত, কোয়ান্টাইজেশন লেভেল 256। তাহলে দেখো এখানে মেসেজ সিগন্যালে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত আছে, 4500 হার্টজ, তাই না, লিখলাম 4500 হার্টজ। তাহলে এখানে কি বলছে, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি এর দ্বিগুণ। তাহলে আগে তো নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি কত এটা জানতে হবে। নাইকুইস্টের ফর্মুলা হচ্ছে নাইকুইস্টের ফ্রিকোয়েন্সি কত, মেসেজ সিগন্যালে যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আছে তার দ্বিগুণ। তাইলে নাইকুইস্টের সূত্র অনুযায়ী 2 ইন্টু মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি করলাম। তাহলে নাইকুইস্টের ফ্রিকোয়েন্সি কত হবে, মেসেজ যদি 4500 হার্টজ হয়, নাইকুইস্ট হবে কত, 9000 হার্টজ। নাইকুইস্ট পেলাম। এখন বলছে যেইভাবে স্যাম্পলিং করবে সেই স্যাম্পলিং এর ফ্রিকোয়েন্সি নাইকুইস্টের ডাবল। তাহলে নাইকুইস্ট যদি 9000 হার্টজ হয়, স্যাম্পলিং কত হবে, স্যাম্পলিং তারও ডাবল, তার মানে 9000 এর ডাবল। তাহলে 2 ইন্টু 9000, তাহলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত দাঁড়াচ্ছে, 18000 হার্টজ। পেয়ে গেছো। এখন ডাটা রেট বের করার ফর্মুলা কি, আমরা জানি ডাটা রেট সমান n ইন্টু এফএস। n মানে কি, নাম্বার অফ বিট পার সিম্বল, প্রতিটা সিম্বল বা স্যাম্পল পাঠাইতে যতটা বিট লাগে সেটা। আর n এর ফর্মুলা কি, log 2 অফ l। log 2 অফ l এর মধ্যে l কি, l হচ্ছে কোয়ান্টাইজেশন লেভেল, কয়টা লেভেল আছে সেটা। তো দেওয়া আছে 256টা লেভেল। ঠিক আছে, তাইলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিও আমি জানি, একটু আগে পাইলাম, এবং এল প্রশ্নেই দেওয়া আছে 256। ডাটাটা বসে দাও, log 2 অফ 256 ইন্টু 18000। ঠিক আছে, হিসাব করে যা আছে সেটাই হবে তোমার অ্যান্সার, 144,000 বিট পার সেকেন্ড অথবা 144 কিলো বিট পার সেকেন্ড। তাহলে এটা তোমার আরেকটা অ্যান্সার। এরপর দেখো, এরপর যে ম্যাথটা আসছিল সেটা হচ্ছে একটা 3 ফেজ ওয়াই কানেক্টেড অল্টারনেটর আছে 2500 কেভিএ এবং 2000 ভোল্ট 50 হার্টজ। তার মানে এটা মেশিনটা রেটিং বলছে। ঠিক আছে, এত তো রেটিং এর মেশিন। এবং বলছে এর প্রতি দুই তারের মোট ডিসি রেজিস্ট্যান্স 0.05 ওহম। তাহলে তোমার কি আছে, ওয়াই কানেক্টেড একটা অল্টারনেটর আছে, তাই না। তো ওয়াই কানেক্টেড অল্টারনেটরের ফিগার কেমন, আমরা কিছুদিন আগে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সলিউশনটা আপলোড করছি তিতাস গেছেন, এই যে 4 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং ভিডিও এই ইউটিউব চ্যানেলে। তোমরা এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যদি প্রশ্ন দেখো, এই সেম ওয়াই কানেক্টেড এরই একটা ম্যাথ আসছিল। তো ওয়াই কানেক্টেড যদি থাকে তাহলে তার ইকুইভ্যালেন্ট সার্কিট কেমন হয়, ওয়াই কানেক্টেড অল্টারনেটরে এখানে একটা সোর্স থাকে, এখানে একটা কয়েল থাকে, এখানে একটা সোর্স থাকে, এখানে একটা কয়েল থাকে, এরকম না। এটা তো ওয়াই কানেক্টেড অল্টারনেটরের মেইন ওয়াইন্ডিং এর ফিগার। তো এরকম যদি ফিগার হয়, এখানে কি বলছে, প্রতি দুই তারের মোট ডিসি রেজিস্ট্যান্স 0.05 ওহম। ঠিক আছে, তাহলে দেখো এখানে ক্যালকুলেট করে যে ডিসি ভ্যালু পাইছি, ঠিক আছে, এই দুই তারের মধ্যে যতটুকু রেজিস্ট্যান্স পাইছে সেটা কত, সেই ভ্যালুটা হচ্ছে 1.5 ওহম, তাই না। তাহলে দুই তারের ডিসি রেজিস্ট্যান্স যদি 1.5 হয়, দুই তার মানে কি এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, তাই না। তাহলে এখানে কয়টা ফেজের রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তাই না, খেয়াল করছো। তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স যদি থাকে, তাহলে কি হবে, প্রতি তারের রেজিস্ট্যান্স কত হবে, যেহেতু ওয়াই কানেকশনে দুই তারে কি দুইটা ফেজ চলে আসে, প্রতি তারের কত হবে, প্রতি তারের রেজিস্ট্যান্স হবে তোমার এই যে 1.5 ডিভাইডেড বাই 2। এটা কি প্রতি তারের ডিসি রেজিস্ট্যান্স, তাই না, সরি 0.05 বাই 2 প্রতি দুই তারের ডিসি রেজিস্ট্যান্স। কারণ দুই তারের মধ্যে দুইটা ফেজ আছে, তাহলে একটা ফেজের কত হবে,
এর অর্ধেক হবে, এর অর্ধেক রেজিস্ট্যান্স দিলাম। এখন আরেকটা কথা আছে যে এসি অবস্থায় আর্মেচারের ডিসি রেজিস্ট্যান্স 1.5 গুণ। তার মানে কি অল্টারনেটর তো এসিতেই চলতেছে, এই যে পাওয়ার ফ্যাক্টর দিছে, পাওয়ার ফ্যাক্টর আসে কখন? এসিতেই তো আসে। তাহলে এসিতে যেহেতু চলতেছে, ডিসিতে রেজিস্ট্যান্স পাইছো, আর্মেচার রেজিস্ট্যান্স কি হবে? তার 1.5 গুণ করে হিসাব করতে হবে। তাহলে হিসাব করে হবে 1.5 ইন্টু 0.05 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তো এখানে হিসাব করে তোমার যেটা আসে সেই ভ্যালুটা এখানে বসাইতে হবে। ঠিক আছে, তো বসাইলা তোমার সেই ভ্যালুটা, সেটা বসানোর পরে কি করতে হবে? তো দেখো এখানে ক্যালকুলেট করলে তোমার চলে আসবে 0.0375 ওহম। ঠিক আছে, দেখো এই 2 দিয়ে ভাগ না করলে কিন্তু অঙ্কটা হবে না। ঠিক আছে, আমি প্রথমে যখন এখানে করছিলাম দেখো আমার মাথায় ছিল না যে এখানে 0.05, এটা 2 তার বলা আছে। এখন আবার লেখার সময় দেখলাম যে 2 তার। তাহলে 2 তার বলাতে সার্কিট আঁকার পরে দেখো তোমার মাথায় চলে আসবে যে 2 তার মানে তো 2টা রেজিস্ট্যান্স। ডাইরেক্ট এটাকে 1.5 গুণ দিয়ে করে দিয়ে আসলে কিন্তু হবে না। গেল, তুমি রেজিস্ট্যান্স পেয়ে গেল আর্মেচারের। তাহলে এখন কি, আর্মেচারে একটা অল্টারনেটরে কি কি লস হয় দেখো তো। একটা অল্টারনেটরে ফ্রিকশন ওয়াইন্ডেজ লস হয়, আয়রন লস হয়, হিস্ট্রে লস হয়, আরেকটা কি লস হয়? আর যে লস হয় সেটা হচ্ছে কি কপার লস। তো এই রেজিস্ট্যান্স বের করে তোমার কি লাভ হইলো? তোমার যেহেতু দক্ষতা বাইর করতে হবে, তাহলে তুমি কপার লসটা পেয়ে গেলে সব লস পেয়ে গেলা, তাই না? তাহলে রেজিস্ট্যান্স পাইছো মানে কি এখন ইজিলি কপার লস বাইর করতে পারবা। তাহলে আমরা এটা রেখে দিলাম। তো কপার লস বের করতে চাইলে আই স্কয়ার আর করতে চাইলে কারেন্টও লাগবে না, এই জন্য আমরা এখন কারেন্ট বের করতেছি। এস সমান কি √3 VLIL, যেহেতু 3 ফেজ অল্টারনেটর √3 আসবে। তাহলে আইএল কত হবে? লাইন কারেন্ট S/√3 VL। এস এর মান বসাই দাও 250 KVA, VL এর মান √3 ইন্টু 2000 ভোল্ট। তাহলে কারেন্ট আসলো কত? 72.16 অ্যাম্পিয়ার। ঠিক আছে, চলে আসলো। তাইলে এখন তোমার কি লাগবে? কপার লস লাগবে। তো কপার লস কি হবে? এখানে লাইনে কারেন্ট কতটুকু ফ্লো হচ্ছে আইএল, ফেজে কত আইপি। আইএল আর আইপি তো সমান, তাই না? একটাই যেহেতু লাইন, স্টারের ক্ষেত্রে আইএল আর আইপি সমান। তাহলে আমি 3 ফেজের যদি কপার লস বের করতে চাই, একটা দুইটা তিনটা, কি করতে হবে? 3I² দিয়ে বের করতে হবে, তাই না? তাহলে আমার কি হবে ফর্মুলা? 3I²R। তো হিসাব করো, এখানে তুমি ভ্যালু বসাও। 3I², আই কত? 72.16 ঠিক আছে, তাহলে 3 ইন্টু 72.16, 72.16 স্কোয়ার ইন্টু আর। আর কত? আর হচ্ছে এটা 0.0375। ঠিক আছে, তো এটা ক্যালকুলেট করে তোমার যা আসে সেটাই বসাবা, বসাইলা। ঠিক আছে, তাহলে এই যে ভ্যালুটা আসলো এটা কি তোমার? এটা তোমার কপার লস, এখানে যেটা পাবা। তাহলে এখন দেখো আমরা কি জানি দক্ষতা সমান আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার। তো আউটপুট, তো আউটপুটে রইলো ইনপুট মানে কি? আউটপুটের সাথে লস যোগ করলে আমরা কি পাই? আউটপুটের সাথে লস যোগ করলে কিন্তু আমরা ইনপুটটা পেয়ে যাই। তাহলে আউটপুট পাওয়ার কি হবে দেখো, এত কেভিএ বলা আছে মেশিন, তাহলে কেভিএ এর সাথে এই পাওয়ার ফ্যাক্টর, মেশিনের যে পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে সেটা গুণ করলে কি হয়ে যাবে? পাওয়ার পাবো না? তো পি সমান কি কেভিএ কস থিটা। তাহলে কেভিএ পাওয়ার ফ্যাক্টর, তাহলে 250 কেভিএ এর সাথে আমি কি করলাম? 0.75 গুণ করে দিলাম পাওয়ার ফ্যাক্টরটা। তাহলে এই জিনিসটা চলে গেল ওয়াটে। আর নিচে সব লস বসাই দিচ্ছি দেখো বরাবর। প্রথমে কি বসাইলাম? প্রথমে বসাচ্ছি দেখো আহ, আচ্ছা, লসের আগে আবার আউটপুটটাও তো বসাইতে হবে, এই জন্য আউটপুট বরাবর নিচে বসাই দিচ্ছি ফর্মুলা অনুযায়ী। এই দেখো এই আউটপুটটা দুই জায়গাতেই সেম বসাইলাম। বসানোর পরে এরপর আমি লস বসাবো। তাহলে দেখো প্রথমে বসাইছি কি 20 কিলোওয়াট লস, এটা কি? এই যে ফ্রিকশন ওয়াইন্ডেজ লস। এরপরে দেখো আয়রন লস বসাইছি 40 কিলোওয়াট। এরপরে দেখো স্ট্রে লস বসাইছি 4.9 কিলোওয়াট, তাই না? সব বসানো শেষ। বসানোর পর এখন আমার কি বসাইতে হবে? এই যে কপার লস আসছে না যত,
এই কপারলেস ভ্যালুটা এখানে বসাই দিতে হবে। বসানোর পরে কি এখানে একটা 100 গুণ করছি উপরে, দেখছো? এটা কেন? দক্ষতাটা যাতে পার্সেন্টে আছে এজন্য এখানে একটা 100 গুণ করছি। তো এটা করার পরে তোমার এখানে ভ্যালু যা আসবে সেটাই হবে কি তোমার অ্যাকচুয়াল অ্যান্সার। ঠিক আছে? তাহলে দেখো ক্যালকুলেশন করলে কত আসে। এই ক্যালকুলেশনটা আসে 585.79 ওয়াট। এই লসটাও তুমি জাস্ট এখানে নিচে বসাই দাও, তাইলে এই ক্যালকুলেশনটা করলে তুমি পাবা 74.1% দক্ষতা। তাহলে এটাই হচ্ছে কি তোমার অ্যান্সার। ঠিক আছে? তো এখানে সবসময় কি ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে দুই তারের রেজিস্ট্যান্স বলছে স্টার কানেকশন, তার মানে কি দুইটা কি আছে এখানে রেজিস্ট্যান্স আছে। যদি বলতো ডেল্টা কানেকশন তাহলে কি হইতো, ডেল্টায় তো এভাবে থাকে ফেজ গুলা, তখন দুই তার বললে ওইটা কিন্তু একটা ফেজের রেজিস্ট্যান্স হতো, তাই না? আমি যেভাবে করছিলাম আগে ওই প্রসেসটা ফলো করলেই হয়ে যেত, অর্থাৎ এখানে আগে যেভাবে লেখা ছিল আর কি, এই দুই দ্বারা ভাগ ছাড়া। তাহলে দেখো এই দুই দ্বারা ভাগ দেওয়ার কারণেই কিন্তু তোমার অঙ্ক ভুল হয়ে যাবে, ভাগ দিছো ভাগ দাও নাই, একটা আর হবে না। তো প্রসিডিউর তোমরা এটা ফলো করবা আর ক্যালকুলেশন গুলা আবার একটু ক্রস চেক করে নেবা। তাহলে গেল। আম- এখন আমরা 4 নাম্বার ম্যাথটা দেখবো। তো দেখো 4 নাম্বার ম্যাথে আমাদেরকে কি বলছে, এখানে বলছে যে টোটাল কারেন্ট বের করো। কখন? একটা 30 ওয়াটের একটা রেজিস্ট্যান্স আছে, 40 ওয়াটের একটা রেজিস্ট্যান্স, 50 ওয়াটের একটা রেজিস্ট্যান্স। ঠিক আছে, সিম্বল দেখে বিভ্রান্ত আর কিছু নেই, এটা রেজিস্ট্যান্স বোঝানো হয়েছে আর কি, অর্থাৎ এখানে এভাবে দেওয়া দরকার ছিল। ঠিক আছে, তাইলে 4টা পাওয়ার রেটিং দেওয়া আছে 4টা ডিভাইসে, অথবা ভাবতে পারো তিনটা বাল্ব এভাবে কানেক্ট করা আছে, 3টা ডিভাইসের দেওয়া আছে, সরি, এবং 100 ভোল্ট অ্যাপ্লাই করা হয়েছে। বলছে যে প্রতিটার রেটেড ভোল্টেজ 120 ভোল্ট। রেটেড ভোল্টেজ মানে কি, গায়ে যে লেখা থাকে সেটাই রেটেড ভোল্টেজ। অর্থাৎ এই যে একটা বাল্ব, এই বাল্বের গায়ে লেখা আছে এটা 120 ভোল্ট 30 ওয়াটের বাল্ব, এটা 120 ভোল্ট 40 ওয়াটের বাল্ব, এটা 120 ভোল্ট 50 ওয়াটের বাল্ব। তাইলে বাল্বের গায়ে যে ডাটা দেওয়া আছে সেটা রেটেড ডাটা। ওই রেটেড ডাটা ইউজ করে তুমি এদের রেজিস্ট্যান্স বের করতে পারবা না? পাওয়ার জানো, ভোল্টেজ জানো, তাহলে পি সমান কি, ভি স্কোয়ার বাই আর। এই যে পি সমান ভি স্কোয়ার বাই আর ফর্মুলা দিয়ে প্রত্যেকটা রেটেড ভোল্টেজ 120 ভোল্টেজ মানে কি, এর আরআরই তে যদি 100 ভোল্টেজ অ্যাপ্লাই করো ও 30 ওয়াট লস করে, এর আরআরই তে 100 ভোল্ট অ্যাপ্লাই করলে ও 40 ওয়াট লস করে, ওর আরআরই তে 100 ভোল্ট অ্যাপ্লাই করলে ও 50 ওয়াট পাওয়ার অ্যাবজর্ব করে, ঠিক আছে, বা কনজিউম করে। আচ্ছা, করলো। তাহলে ওরা যদি এইভাবে কনজিউম করে তাহলে ওই প্রপার্টি থেকে আমরা এদের রেজিস্ট্যান্সটা পাবো। এখন কোন ডিভাইসের রেজিস্ট্যান্স কি পরিবর্তন হয়ে যাবে একই সোর্সের জন্য? একই ধরনের সোর্সের জন্য তো চেঞ্জ হবে না। তুমি যদি এসি লাগাই দাও তাহলে 1.5 গুণ হয়ে যাবে, আর ডিসি লাগাই দিলে কি হয়ে যাবে, আগের মতোই থাকবে। কিন্তু এখানে তো বলা নাই যে এটা কি এসি না ডিসি, না এসি বা ডিসি তে 1.5 গুণ চেঞ্জ হয়, এরকম কিন্তু বলা নেই। যে জিনিসটা এখানে বলা ছিল আর্মেচারের ডিসি রেজিস্ট্যান্স 1.5 গুণ, তাহলে 1.5 গুণ মাস্ট ইউজ করতে হবে। এখানে তো বলা নাই যে এটা কি এসি তে লাগাইছে না ডিসি লাগাইছে, এই জন্য ওই বিষয় নিয়ে আমাদের এখানে টেনশন করার দরকার নাই। ঠিক আছে, আর কম্পিটিটিভ এক্সামে তো আরো না, ওটা নিয়ে টেনশন করার কিছু নাই। তাহলে এখন দেখো পি সমান ভি স্কোয়ার বাই এর, আর এই ফর্মুলা থেকে আমরা কি করব, এই যে 120 স্কোয়ার বাই 30, 40, 120 স্কোয়ার বাই 40, 120 স্কোয়ার বাই 50, ওই গায়ের ডাটা থেকে রেজিস্ট্যান্স বের করব। তাহলে রেজিস্ট্যান্সটা আর চেঞ্জ হবে না, তাই না? এর রেজিস্ট্যান্স এগুলো ফিক্স আছে, এগুলো তুমি সিরিজে লাগিয়ে যখন কানেকশন দিলা কারেন্ট বের করা খুবই সহজ, একটা সিরিজ সার্কিট, এই রেজিস্ট্যান্স তিনটা কি হবে, পরপর যোগ হবে, তাই না? তাইলে টোটাল রেজিস্ট্যান্স আমরা কি যোগ করে বের করলাম। তাহলে কারেন্ট কত হবে, আই সমান ভি বাই আর। এখন ভোল্টেজ কত, এখন 120 ভোল্ট বসা দিলে হবে না, কারণ এই রেজিস্ট্যান্স গুলো তুমি 100 ভোল্টের সার্কিটে লাগাইছো। ঠিক আছে, আর সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স 1128, তাহলে এই 100 ভোল্টেজ ডিভাইডেড বাই 1128 করলে যেটাই আসে সেটা হবে কি তোমার সার্কিটের কারেন্ট। ঠিক আছে, গেল। 5 নম্বরে কি ছিল দেখো, খুবই ইন্টারেস্টিং ম্যাথ। এই ধরনের ম্যাথ গুলো প্রায় আসতে দেখা যায় এবং খুবই ইজি। জিনার ডায়োডের, এটা আমি আজকে একটা টেকনিক শিখে দেবো তোমাদেরকে। জিনার ডায়োডের প্যারালালে যদি কোনো রেজিস্ট্যান্স থাকে এবং সেটা নিয়ে তোমাদের কাজ করতে হয় তাহলে সবসময় এই জিনিসটা ফলো করবা। এখন যে প্রসিডিউরটা বলবো, তাহলে জিনার ডায়োডে তোমার ব্রেকডাউন বুঝতে কোনো সমস্যা হবে না। দেখো বলছে নির্ণয় করো জিনার কারেন্ট এবং ভোল্টেজ যদি জিনার ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজ 10 ভোল্ট হয়, এই চিত্রটা দেওয়া ছিল।
অর্থাৎ এই যে জিনার ডায়োড আছে সেটার ব্রেকডাউন ভোল্টেজ 50 ভোল্ট, 120 ভোল্টের সোর্স আছে, এখানে 5 কিলো ওহমের রেজিস্ট্যান্স, এখানে 10 কিলো ওহমের রেজিস্ট্যান্স। তাহলে জিনার ডায়োডের ম্যাথ থাকলে আমরা প্রথমে দেখবো সে কি ধরনের বায়াসে আছে। দেখো তো, এর যে নেগেটিভ সাইড, এখানে ভোল্টেজের পজিটিভ লাগানো আছে, পজিটিভে নেগেটিভ লাগানো আছে, তার মানে ও কিভাবে আছে, রিভার্স বায়াসে, তাই না? তাহলে জিনার ডায়োড যদি রিভার্স বায়াসে থাকে তাহলে কিভাবে কাজ করে, এই 50 ভোল্টের বেশি ভোল্টেজ যদি তার এই দুই প্রান্তে আসে তাহলে সে কি করবে, এই ভোল্টেজটা ফিক্সড রেখে দিবে, এর চেয়ে বাড়তে দিবে না। দেখো তিতাস গ্যাসে কিন্তু আমরা অপ এম্পের যে ম্যাথটা দেখছিলাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে, সেখানেও একটা জিনার ডায়োড লাগিয়ে দিয়েছিল, একই প্রপার্টি। ঠিক আছে, তাইলে জিনার ডায়োডের বৈশিষ্ট্য কি, তার আরআরইতে যদি রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় তাইলে জিনার ভোল্টেজের চেয়ে কখনো সে বাড়তে দিবে না যদি বেশি আসতে চায়। ঠিক আছে, তাইলে রিভার্সে আছে, তাহলে এখন কি করবো, আমাদের এইখানের ভোল্টেজটা জানা লাগবে। তাহলে এখন এখানে ভোল্টেজ তুমি কিভাবে জানবা, এখানে ভোল্টেজ জানার জন্য প্রথমে তুমি এই স্টেপটা ফলো করবা। প্রথমে ধরবা এই সার্কিটে জিনার ডায়োডটাই নাই, যদি রিভার্স বায়াসে থাকে, নাই, না থাকলে এই দুই প্রান্তে ভোল্টেজ কত, তাহলে এই দুই প্রান্তে ভোল্টেজটা কি হবে, 10 কিলো ওহমের আড়াইতে ভোল্টেজ না? তাহলে দেখে একটা সিম্পল সিরিজ সার্কিট, 10 কিলো ওহমের আড়াইতে ভোল্টেজ লাগবে। তাহলে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করলাম। ভোল্টেজ ডিভাইডার রুল কি বলে, ভি সমান কি হবে, 10 ওহমের ভোল্টেজ কি হবে, টোটাল ভোল্টেজ ইন্টু 10 ওহম রেজিস্ট্যান্স যোগ 10 ওহম প্লাস আরেকটা যে রেজিস্ট্যান্স আছে সেটা বসালে, এটা বসানোর পরে তুমি কি পাচ্ছ, 10 ওহমের আড়াইতে ভোল্টেজ পেয়ে গেছো। দেখো 10 ওহমের আড়াইতে পাইছো কত, 80 ভোল্ট। তার মানে জিনার ডায়োড যদি সার্কিটে নাও থাকে, বা জিনার ডায়োড তার শুরু থেকে কাজ করা শুরু করবে না, যখন 50 ভোল্টের বেশি আসবে তখন সে স্থির রাখবে। তাহলে আমরা কনসিডার করতেছি যে 50 ভোল্টের বেশি এখনো আসে নাই, ওইভাবে কনসিডার করতেছিলাম, কিন্তু দেখলাম কি স্টার্টিং থেকে এই ডায়োডের আরআরইতে কি হবে, ভোল্টেজ বেড়ে একসময় 80 ভোল্ট হয়ে যাবে, তাই না? এখন 80 ভোল্ট তো জিনার ডায়োড হইতে দিবে না, জিনার ডায়োডের বৈশিষ্ট্য হচ্ছে তার এই দুই প্রান্তে সে ভোল্টেজ ফিক্স রাখবে। কত ফিক্স রাখবে, তার জিনার ভোল্টেজ যত তত। তার মানে যেহেতু বেশি ভোল্টেজ আসছে, এখানে কত ভোল্টেজ থাকবে, 50 ভোল্ট হয়ে যাবে জিনার ডায়োডের আরআরইতে। তাহলে আমরা কি বলতেছি, 10 ওহমের ভোল্টেজ জিনার ভোল্টেজের চাইতে বেশি। তার মানে কি হবে, তার মানে 10 ওহমের ভোল্টেজটা হবে জিনার ভোল্টেজের সমান, অর্থাৎ 50 ভোল্ট। ঠিক আছে, তাহলে 10 ওহমের কারেন্ট কত হবে, 10 ওহমের আড়াইতে ভোল্টেজ জেনে গেছো 50 ভোল্ট, তাহলে কারেন্ট বের করতে পারবে না, 50 ডিভাইডেড বাই 10 কিলো ওহম। এই 50 ডিভাইডেড বাই 10 কিলো ওহম করলে কত পাচ্ছি এখানে, 5 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, 10K করলে 5 মিলি অ্যাম্পিয়ার আসবে। তাহলে তুমি এখানের কারেন্টটা পেয়ে গেছো, 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখন তোমার কি করতে হবে, এখানে ভোল্টেজ জানতে হলে এখানে কারেন্ট জানা লাগবে, তাই না? এখানে কারেন্ট দিয়ে তুমি যদি 5 কিলো ওহমকে গুণ করো তাহলে এখানে ভোল্টেজটাও তুমি পেয়ে যাবে। তাহলে এই কাজটা করতে গেলে আমাদের কি করতে হবে, এখানে কারেন্ট জানতে হবে। তাহলে দেখো তুমি এখন এই পয়েন্টের ভোল্টেজটা জানো 50 ভোল্ট, এই পয়েন্টের ভোল্টেজ জানো 120 ভোল্ট, তাহলে এই রেজিস্ট্যান্স আর এর ভোল্টেজ কত, এই রেজিস্ট্যান্স আর এর ভোল্টেজ কি হবে, 120 মাইনাস 50, তাই না? তাহলে আমরা বাইর করতেছি এই রেজিস্ট্যান্স আর এর ভোল্টেজ কত, 120 মাইনাস 50। ঠিক আছে, দেখো এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে হবে 120 মাইনাস 50। তাহলে 120 থেকে 50 বিয়োগ দিলে কত হবে, 7 5 12, 70 ভোল্ট। তাহলে দেখো এই রেজিস্ট্যান্স আর আছে 70 ভোল্ট, তাহলে এর কারেন্ট কত হবে, আই সমান ভি বাই আর। ভি আছে কত, 70, তাই না? আর রেজিস্ট্যান্স কত, 5 কিলো ওহম। তাহলে 70 কে 5 কিলো দিয়ে ভাগ করলে যা আসে, তাহলে 70 ডিভাইডেড বাই 5 কিলো, তাহলে এখানে কত আসতেছে, 14 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে দেখো তুমি এখানের কারেন্ট আগে পাইছো যে 5 মিলি অ্যাম্পিয়ার, তাই না? এখন এই 5 ওহমের কারেন্ট পাইলা 14 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখানে কতদূর কারেন্ট যাবে, এখানে 14, এখানে 5, তাহলে বাকি কারেন্ট এখানে গেছে। তাহলে এখানে কারেন্ট কি হবে, একটা থেকে আরেকটা বিয়োগ দিতে হবে, তাই না? তাহলে 5 ওহমের যে কারেন্ট ছিল সেটা থেকে এটার কারেন্ট বাদ দিলে এটার কারেন্ট পাওয়া যাবে। তাহলে 5 ওহমে আমার কারেন্ট কতটুকু গেছিল, 5 ওহমে
আমার কারেন্ট ফ্লো করছিল 14 মিলি অ্যাম্পিয়ার, আর এখানে ফ্লো করছিল কত, 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 14 থেকে 5 বিয়োগ দিলে আমি যেটা পাবো সেটাই হবে কি আমার আনসার। তাহলে 14 থেকে 5 গেলে কত হবে, 9 মিলি অ্যাম্পিয়ার। এটাই হবে কি তোমার জিনার ডায়োডের কারেন্ট। ঠিক আছে, তাহলে দেখো তোমার অ্যান্সার কি হবে। এখানে তোমার কাছে কি কি চাইছে, তোমার কাছে চাইছে জিনার কারেন্ট কত, পাইলা 9 মিলি অ্যাম্পিয়ার। এরপর চাইছে কি ভি কত, মানে 5 কিলো ওহমের আড়াইতে ভোল্টেজ পাইছো 70 ভোল্ট, এটা একটা আনসার। এরপরে চাইছে, আচ্ছা এই দুইটাই চাইছে, তাইলে এই রেজিস্ট্যান্স আড়াইতে ভোল্টেজ এবং জেনারেটর আড়াইতে কারেন্ট, এই দুইটা ভ্যালু তোমরা পেয়ে গেলে। তাহলে দেখো অঙ্ক করার সময় চোখ কান নাক সব খোলা রাখতে হবে, নাহলে দেখো এখানে 80 ভোল্ট পাওয়ার পরে এখানে কিন্তু দেখবো 80 ভোল্ট দিয়ে অঙ্ক করে ফেলবে, এতটুকু পর্যন্ত তোমার ম্যাথমেটিক্স ঠিক আছে। কিন্তু এখানে এসে দেখবো আবার যদি শুধুমাত্র তোমার আহ মস্তিষ্কের স্থিরতা থাকলেও হবে না, চোখেরও স্থিরতা থাকতে হবে। চোখে দেখে দেখে দেখবা ভুল করে ফেলছো, এই 80টা এখানে আস্তে আস্তে দেখবা যে এখানে 80 বসে দিচ্ছে, কিন্তু এখানে যে 50 ক্যালকুলেট করে লজিক্যালি 50 হবে ওইটা আর নাই। ঠিক আছে, এই জন্য অনেক সময় দেখবে ম্যাথ করে আসার পরেও তোমার মনে হবে ম্যাথ হয়েছে, কিন্তু পরীক্ষার হলে এমন কিছু কাজ করে আসছো এর জন্য দেখবার ম্যাথটা হয়নি। তো আমাদের কোর্সে আমরা এই জিনিসগুলো ক্লিয়ার করার চেষ্টা করি। ঠিক আছে, তো তোমরা যদি আমাদের পাওয়ার সেক্টর জব প্রিপারেশনের কোর্সটা করতে চাও, ভর্তি হতে চাও, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এবং আমাদের ফ্রি ক্লাসগুলা তোমরা এই চ্যানেলের প্লেলিস্ট থেকে করতে পারো, 4 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং বিডি এই চ্যানেল থেকে। এবং তোমাদের যদি কোনো প্রবলেম হয়, কোনো ম্যাথমেটিক্স বুঝতে অসুবিধা হয় অথবা কোর্স সম্বন্ধে কিছু জানতে হয়, তাহলে তোমরা আমাদের এই ফেসবুকে কানেক্টেড হয়ে সেখানে তোমরা কোয়েশ্চেন করতে পারো বা বিভিন্ন কিছু জানতে পারো, আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো কোর্স সম্বন্ধে বলছি, আমাদের কোর্সে টোটাল 6টা মডিউলের উপর কোর্সটা হচ্ছে। তো একটা মডিউল হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট অ্যানালাইসিস, এখানে প্রায় তোমরা 50টা মতো টপিকের উপর লেকচার পাবা। এবং ইলেকট্রনিক্স অ্যানালাইসিস, এখানেও 50টা। তারপরে হচ্ছে টেলিকমিউনিকেশন, এখানেও প্রায় 40টা মতো লেকচার পাবা। এরপর কন্ট্রোল সিস্টেম অ্যানালজি, এখানে 10টা টপিকের উপর লেকচার পাবা। তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিন অ্যানালজি, এই মেশিনের মধ্যেও তোমরা 40 থেকে 45টা মতো লেকচার পাবা টপিকে। এবং তারপরে হচ্ছে পাওয়ার সিস্টেম, এই পাওয়ার সিস্টেমও এরকম 40 থেকে 50টা তোমরা লেকচার পাবা। এবং এই সব লেকচার গুলা যদি ফলো করো, আশা করি পাওয়ার সেক্টর জব প্রিপারেশন কোর্সে তুমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের প্রিপারেশন নাও অথবা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের প্রিপারেশন নাও, দুইটা মডিউলের কোর্সই আমাদের কাছে আছে। দুইটার জন্যই তোমার ইলেকট্রিক্যাল হোক অথবা ইলেকট্রনিক্স হোক ডিপ্লোমা অথবা বিএসসি ইন ট্রিপলি হোক, ঠিক আছে, তোমার ফুল ডিপার্টমেন্ট প্রিপারেশনটা আশা করি এর মাধ্যমে হয়ে যাবে। আর আমাদের কোর্সে আমরা মেইনলি যে ইংলিশ রাইটারের বইগুলো আছে, ওই বইগুলা ফলো করে আমাদের কোর্সটা সাজানো, এবং হিউজ একটা কন্টেন্ট অ্যানালাইসিস করে কোর্সটা তৈরি করা হচ্ছে। এবং তোমরা লাইভ ক্লাসগুলো করতে পারো, এবং ক্লাস শেষে ক্লাসের রেকর্ড এবং এই যে লেকচার নোট, এই লেকচার নোটটাও তোমরা পেয়ে যাবে। এবং এগুলো তোমরা পরবর্তী সময়ে দেখে তোমাদের প্রবলেমগুলো সলভ করতে পারবে একটা নির্দিষ্ট সময়ে। তো সবার জন্য শুভকামনা থাকবে, প্রিপারেশন নিতে থাকো। তো এখানে শেষ করছি আমাদের আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।